আসসালামু আলাইকুম। 14তম বিসিএস ম্যাথ পিডিতে আসা 11টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বর দেওয়া আছে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। যেমন একটা সামান্তরিকের যদি ভূমি বি দেওয়া থাকে এবং উচ্চতা যদি এইচ দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এরপরে একটা সামান্তরিকের যদি কর্ণ দেওয়া থাকে, যেমন এই বিন্দু থেকে এই বিন্দুর কৌণিক দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ডি, এটা হচ্ছে একটা কর্ণ, এবং এই কর্ণটার এই যে বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে আমরা বলতে পারবো এটার ক্ষেত্রফল হচ্ছে ডি এইচ। যেহেতু এখানে ঘ নম্বরে দেওয়া আছে ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এই দুইটা সামান্তরিকের এই যে দুইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখছি, এই দুইটা সূত্রকে সমর্থন করলেই সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 2 নম্বর দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন কখন। যখন এটাও ধনাত্মক হবে তখন এভাবে লেখা যায়। এখন যদি এটার যে কোনো একটা ঋণাত্মক হয়, আচ্ছা আমাদের মেইন সূত্রটা কি? মেইন সূত্রটা হচ্ছে যেমন যদি ভিত্তি সেম থাকে তাহলে ভিত্তি কমন যাবে। এরপরে দুই ভিত্তির মাঝখানে যদি গুণ সাইন থাকে তাহলে প্রথমটার পাওয়ার লিখব, তারপরে প্লাস দ্বিতীয়টার পাওয়ার, তাহলে প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এন, এভাবে। তাই যেহেতু এটা থেকে এটা লিখছে, তার মানে এই গুণ থাকলে এই পাওয়ার দুইটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এটা সঠিক উত্তর হচ্ছে গ, কারণ গতে বলা আছে এম ও এন ধনাত্মক হলে। হ্যাঁ, এম ও এন যদি ধনাত্মক হয়, কোনো ঋণাত্মক সাইন নাই, তাহলে অবশ্যই দুইটা প্লাস হয়ে যাবে। আর যদি কোনো একটা ঋণাত্মক হয়ে যেত, যেমন এই এনের মান ঋণাত্মক হয়ে যেত, তাহলে আমরা লিখতাম যেমন এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকতো, তাহলে লিখতাম এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অথবা এ টু দি পাওয়ার মাইনাস এম ডট এ টু দি পাওয়ার এন যদি থাকতো, তাহলে আমরা লিখতাম এ টু দি পাওয়ার মাইনাস এম আর এই গুণ সাইন, এজন্য প্লাস এন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ। এখানে 3 নম্বর দেওয়া আছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, এই দৈর্ঘ্যটাকে আমরা 20% বাড়াবো এবং প্রস্থ 10% কমাবো, তাহলে এটার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এখন বর্তমানে আমরা ধরলাম একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি। এখন দৈর্ঘ্য যদি আমরা 20% বাড়াই, তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য কত হবে? এ তো 80 এবং এ এর 20% বাড়াবো, মানে এ ইন্টু 20%, তাহলে এ প্লাস, তাহলে এ ইন্টু 20% মানে 20/100, কাটাকাটি করলে উপরে 1 নিচে 5, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এ বাই 5। এরপর এটাকে আমরা যোগ করে দেব, তাহলে আসবে 6a। এরপর দেখব প্রস্থ যদি 10% কমাই, তাহলে বি তো ছিল, সেখান থেকে মাইনাস করে দেব বি এর 10%, বি এর 10% বি ইন্টু 10%, তাহলে বি মাইনাস এই 10% মানে 10/100, আর বি আছে, তাহলে আসবে বি ইন্টু এই যে 10/100, 10 দিয়ে কাটাকাটি করলে 10, এটা লসাগু করলে 10 হবে, 10b মাইনাস বি 9b। তাহলে আমরা বলতে পারবো দৈর্ঘ্য 20% বাড়ালে দৈর্ঘ্য হবে এইটা, এবং প্রস্থ 10% কমালে প্রস্থ হবে এইটা। তখন তার ক্ষেত্রফল কত হবে? তখন তার ক্ষেত্রফল হবে এই যে 6a/5 ইন্টু 9b/10, তাহলে তখন তার ক্ষেত্রফল 5 10 50 আর নিচে 6 9 54 এ বি, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এখন আগে ছিল ক্ষেত্রফল এ বি, এখন দৈর্ঘ্য 20% বাড়ানো এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল হয়েছে উপরে 54 নিচে 50, তার মানে এটা একের চাইতেও বেশি। তাহলে আমরা বলতে পারবো আগের চেয়ে ক্ষেত্রফল বাড়ছে। এখন কতটুকু বাড়ছে? তার মানে 54ab/50, এটা থেকে মাইনাস করে দেব এবি, তাহলে আমাদের বের হয়ে যাবে যে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এখানে 50 লসাগু হবে, 54ab মাইনাস 50ab 4ab।
এখন যেহেতু এই 4ab/50 বৃদ্ধি পেয়েছে, আগে ছিল কত ab, তাহলে আমরা বলতে পারবো ab থেকে বৃদ্ধি পেয়েছে 4ab/50 এত, অতএব একে কতটুকু বৃদ্ধি পাবে 4ab/50 তো 80, আর এই ab নিচে চলে যাবে ab। এরপরে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, মানে 100-তে কত বৃদ্ধি পাবে, 100-তে কত বৃদ্ধি পাবে মানে শতকরা। তাহলে শতকরা হিসাব করলে 4ab ইন্টু উপরে চলে যাবে 100, আর নিচে আছে 50 ইন্টু ab। ab কেটে দিব, 50 দিয়ে 100কে ভাগ করলে হবে 2, 4 দুগুণে 8। তাহলে আমরা বলতে পারবো ক্ষেত্রফল 100-তে বৃদ্ধি পেয়েছে 8। এই 100-তে মানে পার্সেন্টেজ, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 8%। এটা সঠিক উত্তর হচ্ছে ক। 4 নম্বরে দেওয়া আছে শতকরা 5 টাকা হারে, মানে আর এর মান হচ্ছে 5%, 5%। তা 5%কে আমরা লিখতে পারি 5/100। এটাকে কাটাকাটি করে লিখতে পারি 1/20। এবার বলছে হার সুদে 20 বৎসরের, আচ্ছা 20 বছর, তাহলে সময় এন এর মান 20 বছর, সুদে আসলে 50,000, সুদে আসলে, এবং সুদ এবং আসলকে এ দ্বারা ডিফাইন করা হয়, তাহলে এ সমান 50,000। এরপর বলছে মূলধন কত, মানে পি এর মান বের কথা বলছে। তাহলে এই 4টা সমন্বয় করে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি এ সমান আই প্লাস পি, অথবা এ সমান আমরা লিখতে পারি পি আর এন প্লাস পি। এরপরে এখান থেকে পি কমন যাবে, পি কমন গেলে থাকবে আর এন প্লাস 1। এরপরে পি রেখে দিলাম, এটা সম্পর্ক গুণাকার আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যেতে হবে, এ ডিভাইড বাই যে আর এন প্লাস 1। এরপর এইখানে আমরা ভ্যালু বসাই দেব, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেব, দেখব কত আসে। তা এর মান হচ্ছে 50,000, আর এর মান হচ্ছে 1/20, 1/20, এর মান হচ্ছে 20 প্লাস 1। এখন এই 20 কাটাকাটি যাবে, থাকবে এখানে কত 1, আর যোগ 1, তাহলে টোটাল নিচে কত 2। 50,000কে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 25,000, তার মানে আমাদের এইখানে মূলধন ছিল 25,000। এটার সঠিক উত্তর হচ্ছে 25,000। 5 নম্বরে দেওয়া আছে এক গোয়ালা তার ক সংখ্যক গাভী ছিল, গাভীর সংখ্যা ছিল ক, তার 4 পুত্র। এখন 4 পুত্রের প্রথম পুত্রকে সে দিছে হাফ অংশ, এবং দ্বিতীয় পুত্রকে দিছে এই যে 1/4 অংশ, আর তৃতীয় পুত্রকে দিছে 1/5 অংশ। চতুর্থ পুত্রর অংশটা দেওয়া নাই, বাট চতুর্থ পুত্রকে সে 7টি গাভী দিছে। এখন আমরা অংশ হিসাবে দেখব যে এই 3 পুত্রকে কত অংশ দিছে, তাহলে এটা লসাগু হয়ে যাবে 20, 10 প্লাস 5 প্লাস 4, তাহলে এটা প্লাস করলে হবে, উপরে হবে 19, নিচে 20। তাহলে আমরা বলতে পারবো যে প্রথম 3 পুত্রকে সে 20 ভাগের 19 ভাগ দিছে। এরপরে বাকি থাকে কত, বাকি হচ্ছে এই 1 থেকে মাইনাস করে দেব 20 ভাগের 19 ভাগ। এটা করাও লাগে না, কারণ 20 ভাগের 19 ভাগ যদি 3 জনকে দেয়, বাকিটা দিছে চতুর্থ জনকে, তাহলে আমরা বলতে পারবো বাকি থাকে 20-এর 1 অংশ, কারণ 20-এর 19 চলে গেছে, তাহলে থাকবে 20-এর 1 অংশ। এখন 20-এর এই 1 অংশ এইটা চতুর্থ পুত্রকে দিছে, তাহলে এখানে দেওয়া আছে চতুর্থ পুত্রকে সে 7টি গাভী দিছে, তাহলে আমরা বলতে পারবো 20-এর 1 অংশ মানেই হচ্ছে 7। এখন সম্পূর্ণ অংশ 1 বা সম্পূর্ণ যদি বলি, সম্পূর্ণ অংশ সমান এই যে 7 গুণ এই 20-এর 1, এটা উল্টাই যাবে, উল্টাই গেলে হবে 20 ভাগ 1, নিচে 1 লেখা লাগে না, 20, 7 20-কে 7 গুণে 14, 140। তাহলে আমরা বলতে পারবো যে সম্পূর্ণ মানে তার
সেই গোয়ালায় টোটাল গাভী ছিল 140টি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 140টি।